হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক অনুশীলনপত্র 3। আমি এর আগে অনুশীলনপত্র 1 আর 2 দিয়েছিলাম, তারপর 49 আর 50 দিয়েছিলাম। আজকে করাবো অনুশীলনপত্র 3। একটু কথা বলি যে অনুশীলনপত্রে কিন্তু মাদ্রাসা এসএলএসটি সিলেবাস অবলম্বনে নির্মিত। এখানে 90 নম্বরের প্রশ্নোত্তর রয়েছে, মানে 90টা এমসিকিউ রয়েছে, 50টা সেট। 90 × 50 মানে 4,500। আর বিগত বছর এসএলএসটি এবং এমএসসি পরীক্ষার প্রশ্নোত্তর রয়েছে। মানে এই বইটাতে 4,650 থেকে 4,700টি এমসিকিউ রয়েছে, ঠিক আছে? তো যারা বইটা কিনতে চান তারা দেখে নেবেন। এই বইটা কিন্তু দুর্দান্ত বই, বাজারে এখন শ্রেষ্ঠ প্র্যাকটিস সেট হিসেবে মানে বিভিন্ন ছাত্রছাত্রীদের বা শিক্ষক শিক্ষিকার কিন্তু তকমা পেয়েছে, ঠিক আছে? দেখুন বইয়ের ছবিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাংলা অল ইন ওয়ান। দেখুন ব্যাকরণ 1,550টি এমসিকিউ, মোট 4,700 প্লাস এমসিকিউ, ব্যাকরণ সাহিত্য ইতিহাস, পাঠ্য, অনুবাদ অনুষঙ্গ, বিগত বছর প্রশ্নোত্তর, তাছাড়া বঙ্গানুবাদ সমস্ত দেওয়া আছে। এসএলএসটি এবং এমএসসি পরীক্ষা অবলম্বনে নির্মিত। সৌমদীপ মাঝি সাজিদুল মণ্ডল, সপ্ত দিবস হচ্ছে আমরা হচ্ছে লেখক, ঠিক আছে? তো এই প্র্যাকটিস সেটটা কিনে নেবেন। এটা কিন্তু 90 নম্বরের 50টা সেট দেওয়া আছে এসএলএসটি এবং এমএসসি সিলেবাসকে কেন্দ্র করে, ঠিক আছে? তো এই বইটা কেনার জন্য আমার 8768830230 নাম্বারে যোগাযোগ করুন। যারা এসএলএসটি অনলাইন ক্লাস করতে চান, 3 মাসের কোর্স ছিল, 1 মাস হয়ে গেছে আর 2 মাস বাকি। সপ্তাহে 6 দিন ক্লাস হয়, সপ্তাহে 4-5টা অনলাইন মক টেস্ট নেওয়া হয়, আমি আর সপ্তদ্বীপ ঘোষের পড়াই। তারা আমার এই নাম্বার যোগাযোগ করবেন যারা অনলাইন ক্লাস করতে চান। লাস্ট 2 মাস সুযোগ আছে আপনাদের কাছে। আর যারা এই বাংলা অল ইন ওয়ান বইটি নিতে চান তারাও আমার 8768830230 নাম্বার যোগাযোগ করবেন, ঠিক আছে? আর কিন্তু বই বেশি নেই। অলরেডি প্রথম সংস্করণ 1000 কপি শেষ, দ্বিতীয় সংস্করণে 500 কপি শেষ, আবার আমরা ছাপিয়েছি 500 কপি, তার মধ্যেও 200 কপি শেষ, আর মাত্র 300 কপি অ্যাভেলেবল। হয়তো 5 দিন 6 দিনের মধ্যে আউট অফ স্টক হয়ে যাবে, ঠিক আছে? এরপর কিন্তু আর এটা প্রকাশিত হবে না। তাই এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? প্রথম যে 90 নাম্বারের যে প্রশ্নোত্তর আছে, প্রথম 30টা প্রশ্ন হচ্ছে ব্যাকরণ থেকে, তারপরে 15টা প্রাচীন ও মধ্যযুগ থেকে, 30-15 45টা, তারপর 20টা হচ্ছে আধুনিক যুগ থেকে, 45-20 65, তারপর 18টা হচ্ছে নবম দশম শ্রেণীর টেক্সট থেকে, 65-18-83টা, তারপর 6টা হচ্ছে অনুবাদ অনুষঙ্গ থেকে, 83-89টা, আর লাস্ট যেটা অনেকে প্র্যাকটিস সেটা রাখে না, সেটা হচ্ছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ বা বঙ্গানুবাদ, সেটা আছে একটা। তাহলে মোট হলো 90টা, ঠিক আছে? তো চলুন বেশি না করে ভিডিও শুরু করি। যারা এই বইটি কিনতে চান আমার 8768830230 নম্বরে যোগাযোগ করবেন। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন, শুধু অ্যান্সারগুলো বলবো, বিশ্লেষণ করবো না, সময় নেই। তো নিম্নলিখিত কোন স্বরধ্বনির লিখিত রূপ নেই? উত্তর হচ্ছে অপশন খ, এ। অজপলা আকার এ, এর কোনো লিখিত রূপ নেই। 2 নম্বর প্রশ্ন, ধ্বনিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, কিমোগ্রাফ টেসিং। 3 নম্বর প্রশ্ন, ওষ্ঠ স্বরধ্বনি কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, হ্রস্ব উ আর দীর্ঘ উ। তা দেখুন 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সম্মুখ স্বরধ্বনি নয়? সম্মুখ স্বরধ্বনি নয় বলেছে, তো উত্তর হচ্ছে অপশন ঘ, এ, রস্বই আর এ, মানে হয় যে পড়লে আকার এ, এই তিনটে হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, নয় হচ্ছে ও, এই অপশনগুলির মধ্যে। তারপরে দেখুন 5 নম্বর প্রশ্ন, চূড়া থেকে চূড়ো এটি কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন ক, প্রগত স্বরসঙ্গতি। 6 নম্বর প্রশ্ন, ডক্টর পবিত্র সরকার দ্বন্দ্ব সমাসের কি নামকরণ করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, বন্ধন সমাস। তাহলে দ্বন্দ্ব সমাজকে বন্ধন সমাস বলেছেন কে? ডক্টর পবিত্র সরকার। আমাদের বই শুধু প্র্যাকটিসের যা খুশি প্রশ্ন দেবো তা না, প্র্যাকটিসের এই জন্যই শ্রেষ্ঠ তকমা পেয়েছে যে অনেকগুলো প্রশ্ন কিন্তু ঘোরানো প্রশ্ন, যেগুলো হয়তো আপনারা কোনো একটা ব্যাকরণ হতে পাবেন না, সেই তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া আছে। 7 নম্বর প্রশ্ন, কোন সমাজকে কারকলোপী সমাসও বলা হয়? উত্তর হচ্ছে অপশন খ, তৎপুরুষ সমাজকে কারকলোপী সমাসও বলা হয়। 8 নম্বর প্রশ্ন, হেসে হেসে যে আলাপ যাকে বলে হাসাহাসি, এটি কোন সমাসের উদাহরণ? তাহলে হাসাহাসি কি হবে? হেসে হেসে যে আলাপ, এটি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সন্ধি প্রক্রিয়ায় ঘটে? উত্তর হচ্ছে অপশন ঘ, উপরের সবগুলি, মানে ধ্বনি লোপ, ধ্বন্যাগম, ধ্বনি রূপান্তর, এগুলো সব সন্ধি প্রক্রিয়ায় ঘটে। উত্তর হচ্ছে অপশন ঘ, উপরের সবগুলি। তারপর দেখুন 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সন্ধি বিশ্লেষণটি ঠিক নয়?
উত্তর হচ্ছে অপশন ক, পশুযুক্ত অধম সমান পশ্চাধম। ঠিক আছে, কেন এটা ঠিক নয়? কারণ পশ্চধম হবে না, এটা পশ্চধম হবে। ঠিক আছে, দেখুন বাকি পশুযুক্ত আসার পশ্চাচার, পশুযুক্ত আদি, পশ্চাদি, সুযুক্ত আগত, স্বাগত সবাই দেখুন আকার আছে, কিন্তু এটা কেন ঠিক নয়? অপশন ক, পশুযুক্ত অধম সমান পশ্চধম হয়, তালব্যস্বই ব ধম হয়, আকার হয় না। যেহেতু অ আছে আকার হবে না। ঠিক আছে, এটা হচ্ছে গুগলি প্রশ্ন, অনেকে ভুল করতে, তো এটা হচ্ছে ঠিক নয়। ঠিক হলে কিন্তু প তালব্যস্বই বয় ধম হতো। ঠিক আছে, তো 11 নম্বর প্রশ্ন, সীমান্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? উত্তর হচ্ছে অপশন ঘ, সীমন দন্তেন হসন্ত যুক্ত অন্ত। ঠিক আছে, সীমন্ত। 12 প্রশ্ন, কাকাতুয়া শব্দটির উৎস কি? উত্তর হচ্ছে অপশন খ, মালয়। এটা একটি মালয় শব্দ কাকাতুয়া। ঠিক আছে, তাও দেখুন 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ওলন্দাজ শব্দ নয়? তিনটা হচ্ছে এখানে ওলন্দাজ শব্দ দেওয়া আছে, তো ওলন্দাজ শব্দ নয় হচ্ছে অপশন ক, চিড়িতন। বাকি রুইতন, হরতন, ইস্কাবন এই তাজ শব্দগুলো, এগুলো হচ্ছে তাজকেন্দ্রিক শব্দ, এগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ, এগুলো কিন্তু মনে রাখবে। ওকে, তাও দেখুন 14 নম্বর প্রশ্ন, হ্যাদে গো নন্দরানী, আমাদের শ্যামকে দিয়ে যাও। শ্যামকে, শ্যামকে তলায় দাগ, এটি কোন কারক? শ্যামকে হচ্ছে কোন কারক? উত্তর হচ্ছে অপশন খ, কর্মকারক। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন, রাস্তা দিয়ে সোজা যাবে, রাস্তার তলায় দাগ, এটি কোন কারকের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, করণ কারক। দ্বারা দিয়া কর্তৃক করণ কারক, রাস্তা দিয়ে সোজা যাবে, এটি করণ কারকের উদাহরণ। তাহলে দেখুন 16 নম্বর প্রশ্ন, প্রত্যয় নির্ণয় করো, শান্তি। উত্তর হচ্ছে অপশন ক, সম, তালব্যস্বই সম যুক্ত তি, মানে পয়তয়স্বই বলতে পারে, তয়স্বই বলতে পারে, কোনো অসুবিধা নেই। তারপর দেখো 17 নম্বর প্রশ্ন, ধাত্ববয় বা প্রত্যয় কার পরে যুক্ত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন ঘ, ধাতু ও শব্দ। শুধুমাত্র যে উদাহরণ দিয়ে ছেড়ে দিয়েছি প্র্যাকটিসের তা না, ব্যাকরণ হচ্ছে এইভাবে করতে হয়, কিছু উদাহরণ, হ্যাঁ, কিছু হচ্ছে সংজ্ঞা, কিছু হচ্ছে মন্তব্য, মানে সব ধরনের প্রশ্ন দিয়ে কিন্তু সেটগুলো বানাতে হয়। ঠিক আছে, তবেই ছাত্রছাত্রী কতটা প্র্যাকটিস করলে সেটা বোঝা যাবে। 18 নম্বর প্রশ্ন দেখুন, কারক শব্দটির ব্যুৎপত্তি কি হবে? উত্তর হচ্ছে অপশন খ, ক্রি যুক্ত নক সমান হচ্ছে কারক। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, লোকটি বাড়ি গাড়ি হাঁকাচ্ছে, এটি কোন ক্রিয়ার উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, ধন্যাত্মক ক্রিয়া। 20 নম্বর প্রশ্ন, ক্রিয়াপদে বাক্যের কোন অংশ থাকে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, ক্রিয়াপদে বাক্যের বিধেয় অংশ থাকে। আচ্ছা, বইটার নাম কিন্তু বাংলা অল ইন ওয়ান, বলে দিই। অনেকে কি করে, অনেক অসাধু ব্যবসায়ীরা বা অনেক ইউটিউবাররা এই বইটাকে কপি করে নিজের নামে চালিয়ে নিজের লোক ব্যবহার করে কিন্তু ইউটিউবে দিচ্ছে। তো আমরা মানে সেখানে কমেন্ট করেছি, অ্যাকশান নিয়েছি, অনেকে কিন্তু ভয়ে ডিলিট করে দিয়েছে ইউটিউব চ্যানেল থেকে। অনেকেই হচ্ছে তার ছাত্রকে পড়াচ্ছে, হ্যাঁ, এই বইটার থেকে প্র্যাকটিসে তার ছাত্রকে দিয়ে 1000 টাকা 2000 টাকায় পরীক্ষা নিচ্ছে। তাদের কমপ্লেন করা হয়নি, তো আমরা ফেসবুকে আজ প্রচার করবো সব স্যারদের নামে, যারা হচ্ছে বইটা কপি করে পড়াচ্ছেন বা 2000 টাকা করে নিচ্ছেন। তারা বইটা কিনতে বললেই হতো, তারা কেন কপি করবেন, নিজের নামে চালাবেন? বাংলা অলিনার কৃতজ্ঞতা স্বীকার করুন। কৃতজ্ঞতা না স্বীকার করে ফেসবুকে দিয়ে দিচ্ছেন, ছাত্রদেরকে পড়াচ্ছেন, এটা কিন্তু উচিত নয়। আমরা কিন্তু অ্যাকশান নেব, বলে রাখলাম। হ্যাঁ, কারণ এইভাবে খাইয়ে দেওয়া হচ্ছে, আমাদের বই থেকে সব খেয়ে নেবেন, আধুনিক যুগ প্রাচীন মধ্যে তো কপি করছেন, কিছু বলছি না, আবার সেট বানাচ্ছে সেখান থেকেও সেট কপি করছেন, সেটা কিন্তু উচিত নয়। তাহলে দেখুন 21 নম্বর প্রশ্ন দেখুন, মানুষের চেয়ে বড় কিছু নেই, চের তলায় দাগ, এটি কোন প্রকার অনুসর্গের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, ক্রিয়াজাত অনুসর্গ। 22 নম্বর প্রশ্ন, উপসর্গ সম্পর্কে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয়? ঠিক নয় বলছে, তো ঠিক নয় হচ্ছে অপশন খ, উপসর্গ শব্দ বা ধাতুর আগে বিযুক্তভাবে থাকে, এটা কিন্তু ঠিক নয়। বাকি উপসর্গ শব্দ বা ধাতুর আগে বসে, এটা একদম ঠিক। উপসর্গ নতুন শব্দ গঠন করে, এটাও একদম ঠিক। উপসর্গ শব্দের অর্থের পরিবর্তন ঘটাতে পারে, এটাও একদম ঠিক। ঠিক নয় কেন? উপসর্গ শব্দ বা ধাতুর আগে বিযুক্তভাবে থাকে, এটা হবে যুক্তভাবে থাকে। ভালো করে বুঝুন, গুগলি প্রশ্ন। সঠিক নয় এই জন্যই, এটা উপসর্গ শব্দ বা ধাতুর আগে যুক্তভাবে থাকে, এখানে বলছে বিযুক্তভাবে, তাই কিন্তু এটা ভুল, তাই এই অপশনটি ঠিক নয়। ওকে, তাহলে 23 নম্বর প্রশ্ন দেখুন, এভাবে তো বসে থাকা যায় না,
এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, ভাব বাচ্য। তারপর দেখুন 24 নম্বর প্রশ্ন দেখুন, ক্রিয়াপদের যে রূপভেদে বাক্যে কর্তা, কর্ম বা ক্রিয়ায় বর্ণিত ঘটনা বা ভাবটি প্রদান হয়ে ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাই কি বলে? দেখুন সংজ্ঞা দিয়ে দিয়েছে। উত্তর হচ্ছে অপশন গ, বাচ্য। তাকে হচ্ছে বাচ্য বলে। 25 নম্বর প্রশ্ন, তারা বলতে এসেছিল, তারার তলায় দাগ, এই কোন প্রকার সর্বনামের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, ব্যক্তিবাচক সর্বনাম। হ্যাঁ, তারা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। তারপর দেখুন 26 নম্বর প্রশ্ন, কিশোরী বালিকার ঘুঙুর রইবে লাল পায়, কিশোরীর তলায় দাগ, এটি কোন প্রকার বিশেষণের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, অবস্থাবাচক বিশেষ্যের বিশেষণ। হ্যাঁ, অবস্থাবাচক বিশেষ্যের বিশেষণ। 7 নম্বর প্রশ্ন, মাছ ছিপ দিয়ে মানুষ ধরছে, বাক্যটি কোন শর্ত লঙ্ঘন করেছে? এটা নিয়ে কিন্তু বিশাল সমস্যা করেছিল। উত্তর হবে অপশন খ, আসত্তি। অনেকে কিন্তু এটা অন্য বলে, কিন্তু এটা আসত্তিই হবে। ঠিক আছে, অনেকে কিন্তু এটা যোগ্যতা বলে, অনেকে ফেসবুকে কমেন্ট করে যোগ্যতা, কিন্তু যোগ্যতা নয়, এটা কিন্তু আসত্তি হয়। বারবার বলে যাচ্ছি, বিভিন্ন স্যাররা কিন্তু এটা আসত্তি বলে, সেটা আসত্তি হবে। ওকে। 28 নম্বর প্রশ্ন, যদিও আমাদের যা কিছু ছিল তা নিতান্ত কম নয়, এটি কোন প্রকার বাক্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, জটিল বাক্য। দেখো বিভিন্ন প্রকাশনী এখন শুধুমাত্র বই বের করে দিচ্ছে, যা খুশি, হ্যাঁ, ব্যাকরণ ট্যাকরণ থেকে যা খুশি বানিয়ে দিচ্ছে, প্রতিটা পেজে সেটাকে ভুলে ভরা, বাজারে দেখতে পাবেন। কিন্তু এটা যেহেতু অনেকদিন আগে প্রকাশিত ফার্স্ট সংস্করণ, দ্বিতীয় সংস্করণে আরও আপডেট করেছি, এটা আবার দ্বিতীয় সংস্করণ পাবেন। সেগুলো 500 কপি শেষ, আর আমরা 500 কপি ছাপাতে দিয়েছি অলরেডি, 200 কপি তার মধ্যেও শেষ হয়ে গেছে। তো খুব সুন্দর করে দেওয়া আছে। ব্যাকরণ মানে শুধুমাত্র উদাহরণ নয়, ব্যাকরণ মানে জিস্ট, হ্যাঁ, শুদ্ধ অশুদ্ধ, তারপর হচ্ছে মন্তব্য যুক্তি, তারপর কোনটি ঠিক কোনটি ঠিক নয়, সংজ্ঞা, হ্যাঁ, কে কি মন্তব্য করেছে, কার মতে কোনটা কত মন্তব্য, এইগুলো হচ্ছে ব্যাকরণ। ঠিক আছে, যা খুশি করে দেবো তা না। তাই জন্য এই বইটা কিন্তু অনেক কপি করে নিজের নামে চালাচ্ছে, মানে প্রশ্নগুলো কপি করে হবু নিজের নামে চালাচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশান নিচ্ছি। তাহলে 29 নম্বর প্রশ্ন, মানুষ মানুষের জন্য, মানুষের তলায় দাগ, এটি কোন প্রকার বিশেষ্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, জাতিবাচক বিশেষ্য। লাস্ট প্রশ্ন ব্যাকরণ থেকে, নিম্নলিখিত কোনটি অব্যয়ের প্রধান শ্রেণী নয়? তিনটি হচ্ছে অব্যয়ের প্রধান শ্রেণী নয় বলেছে। উত্তর হচ্ছে অপশন ক, শব্দান্বয়ী অব্যয়। শব্দান্বয়ী অব্যয় কিন্তু অব্যয়ের প্রধান শ্রেণী নয়, বাকি অনন্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয় আর ধর্নাত্মক অব্যয়, এগুলি কিন্তু অব্যয়ের প্রধান শ্রেণী। অব্যয়ের প্রধান শ্রেণী নয় বলেছে, সেটা হচ্ছে অপশন ক, শব্দান্বয়ী অব্যয়। ঠিক আছে, 30টা ব্যাকরণ থেকে শেষ। আর আমাদের প্রাচীন মধ্যযুগ থেকে 15টা আছে, তারপর আধুনিক যুগ থেকে 20টা আছে, মানে 37 থেকে 35টা আছে। তো দেখুন প্রাচীন মধ্যযুগ 15টা দেখে নেই। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কত খ্রিস্টাব্দে নেপালের রাজ দরবারের অভিলেখালয় গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন? উত্তর হচ্ছে অপশন ক, 1907 খ্রিস্টাব্দে। তাহলে দেখুন 32 নম্বর প্রশ্ন, 1323 বঙ্গাব্দে বা 1916 খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ সম্পাদনায় প্রকাশিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মুখবন্ধ কে রচনা করেন? সবাই জানেন, উত্তর হচ্ছে মুখবন্ধ হচ্ছে অপশন গ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। আগেবারে এমএসসি পরীক্ষা এসেছিল 2023 সালে, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়? উত্তরে দেখুন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। অপশনের মধ্যে কিন্তু মানে এটা কমন এসেছিল। তারপর দেখুন 33 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি তার কোন কাব্যে নিজেকে খেলন কবি বলেছেন? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন কাব্যে নিজেকে খেলন কবি বলেছেন? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, এইগুলো আগে প্র্যাকটিস করুন, তারপর বলবেন যে কোনটা আসেনি। উত্তর হচ্ছে অপশন খ, কীর্তিলতা কাব্যে নিজেকে খেলন কবি বলেছেন। তাহলে দেখুন 34 নম্বর প্রশ্ন, বেশিরভাগ সমালোচকের মতে গোবিন্দ দাসকে কবীন্দ্র ও কবিরাজ উপাধি কে দিয়েছেন? ঝামেলা আছে যদিও, কিন্তু বেশিরভাগ সমালোচকের মতে গোবিন্দ দাসকে কবীন্দ্র ও কবিরাজ উপাধি দিয়েছেন। উত্তর হচ্ছে অপশন খ, শ্রীজীব গোস্বামী। এবার কিছু লোক ঝামেলা করতে আসবে, সেজন্য আমি পাশে দিয়ে রেখেছি। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দিয়েছেন শ্রীনিবাস আচার্য। ভালো করে বুঝুন, সে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় হোক, বিভিন্ন সমালোচকের মন্তব্য হোক, কবীন্দ্র উপাধি দিয়েছেন কিন্তু সবাই জানেন শ্রীজীব গোস্বামী। কবিরাজ নিয়ে ঝামেলা, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দিয়েছেন শ্রীনিবাস আচার্য, কিন্তু বাকি সমালোচকেরা তারা কিন্তু বলেছেন না, গোবিন্দ দাসকে কবীন্দ্র প্লাস কবিরাজ দুটো উপাধি দিয়েছেন কে? অপশন খ, শ্রীজীব গোস্বামী। তাহলে দেখুন
যদি অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য বলে তখন কবিরাজ উপাধি দেবেন শ্রীনিবাস আচার্য, যদি অসিতকুমার মন্তব্য না বলে তখন কিন্তু আপনারা শ্রীজীব গোস্বামী অ্যান্সার করবেন। তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের প্রকৃত নাম কি? খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ পদ্মাপুরাণ। অনেকে কিন্তু পদ্মপুরাণ বলে, পদ্মপুরাণ জীবনে হবে না, উত্তর হবে নারায়ণ দেব আর বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের নাম পদ্মাপুরাণ। পূর্ববঙ্গের কবিদের মনসামঙ্গল কাব্যের নাম হচ্ছে পদ্মাপুরাণ, ঠিক আছে, মনে রাখবেন। চতুর্থ প্রশ্ন, মনসামঙ্গল কাব্যগুলির মধ্যে 1844 খ্রিস্টাব্দে প্রথম কোন কবির কাব্য মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল? এটা সবাই জানে, উত্তর হচ্ছে অপশন খ কবি কীর্তকদাস ক্ষেমানন্দের। তারপরে দেখুন 37 প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ 16 শতাব্দী। মধ্যযুগের পিতামাতার নাম, জন্মস্থান, হ্যাঁ, নিবাস, তোমার হচ্ছে তার কাব্য রচনাকাল, তিনি কোন শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন, তিনি কোন শতাব্দীর কবি, হ্যাঁ, কাব্য রচনাকালের পরের কাব্য শ্লোক, ঠিক আছে, কাব্যটি সম্পূর্ণ কি অসম্পূর্ণ কে সমাপ্ত করেন, তার কাব্যের মূল ছন্দ কি, মূল রস কি, এগুলো সবাই ভালো করে পড়বেন। তাহলে দেখুন 38 নম্বর প্রশ্ন, খরাম চক্রবর্তীর পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন খ গৌরীকান্ত এবং সীতাদেবী। আর ডক্টর সুকুমার সেনের মতে মহাদেবী, তবে মহাদেবী আপনারা ধরবেন না, গৌরীকান্ত এবং সীতাদেবী এটাই মনে রাখবেন। তাহলে দেখুন 39 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের অদামঙ্গল কাব্যের রচনাকাল কত? সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন ঘ 1674 শকাব্দ 78 যোগ করুন বা 1752 খ্রিস্টাব্দ। দেখুন আমি যেগুলো বলছিলাম, যে কথাগুলো এক্ষুনি বলছিলাম সেগুলো এখানে আছে কিনা, সবই এখানে প্রশ্নে আছে। তাহলে দেখুন 40 নম্বর প্রশ্ন, কীর্তিদাসোজার কাব্যের নাম শ্রীরাম পাঁচালী। তো কীর্তিদাসোজার শ্রীরাম পাঁচালী কাব্য বা তাকে বলা হয় কীর্তিবাসী রামায়ণ, এটি কোন ছন্দে লেখা? শ্রীরাম পাঁচালী কাব্যকে কি বলা হয়? কীর্তিবাসী রামায়ণ। তো এটি কোন ছন্দে লেখা? উত্তর হচ্ছে অপশন ঘ পয়ার ও ত্রিপদী ছন্দ। মনে রাখবেন মধ্যযুগের বেশিরভাগ কাব্য মানে 90% কাব্য পয়ার ও ত্রিপদী ছন্দে লেখা, আর মধ্যযুগের 90% কাব্যের হচ্ছে মূল রস, করুণ রস, যেগুলো আমাদের সিলেবাসে আছে। তাহলে দেখুন 41 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম সন্তায়যুক্ত কাব্য কোনটি? মানে কত যে ইম্পর্টেন্ট বলবো না, এটা পরীক্ষা এসেছিল একবার। অথবা 1395 শকে গ্রন্থ আরম্ভন, চতুর্দশ 200 হইল সমাপন, এটি কার কোন কাব্যের রচনাকাল কাব্য শ্লোক? এটা একটু আগে বলছিলাম কীগুলো পড়তে হবে, দেখুন সব দেওয়া আছে। উত্তর হচ্ছে অপশন ঘ মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সন্তায়যুক্ত কাব্য। তো 1395 শকে গ্রন্থ আরম্ভ, মানে 1395 শকাব্দে গ্রন্থটি আরম্ভ করে, চতুর্দশ 200 হইল সমাপন, 1402 শকাব্দে এটা সমাপ্ত হয়। ওকে, তার মানে বুঝতে পারছেন 1473 খ্রিস্টাব্দ থেকে 1480 খ্রিস্টাব্দ। যদি শকাব্দ বলে 1395 থেকে 1402 শকাব্দ, অনেক একটা গুলিয়ে ফেলে। 78 যোগ করতে হবে খ্রিস্টাব্দ করতে গেলে, তো শকাব্দ থেকে খ্রিস্টাব্দ মানে 78 যোগ, তাহলে 1395 প্লাস 78 1473, আর 1402 প্লাস 78 1480। তাহলে খ্রিস্টাব্দ বললে 1473 থেকে 1480 খ্রিস্টাব্দ। বলতে পারি তিনি 7 বছর ধরে তার কাব্যটি রচনা করেছিলেন। মালাধর বসু কত বছর ধরে তার কাব্যটি রচনা করেছিলেন? তো 7 বছর ধরে। তার কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ বিজয়। তাহলে দেখুন 42 নম্বর প্রশ্ন, বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের ছত্র সংখ্যা কত? তাহলে শ্রী চৈতন্য ভাগবত কাব্যের রচনা থেকে বৃন্দাবন দাস, সেই শ্রী চৈতন্য ভাগবত কাব্যের ছত্র সংখ্যা এখানে জানতে চেয়েছে। উত্তর হচ্ছে অপশন ঘ 25,000টি। তাহলে দেখুন 43 নম্বর প্রশ্ন, যেটা এবারে পরীক্ষা এসেছিল, এমএসসি পরীক্ষা হুবহু কমন এসেছিল। দৌলত কাজী লোরচন্দ্রানী ও সতীময়না নামক অসমাপ্ত কাব্যটি তার মৃত্যুর কত বছর পর 1659 খ্রিস্টাব্দে সৈয়দ আলাওল সমাপ্ত করেন? তো বুঝতে পারছো এটা এসেছিল যে কবে সমাপ্ত করেন? 1659 খ্রিস্টাব্দে। দৌলত কাজী লোরচন্দ্রানী সতীময়না নামক অসমাপ্ত কাব্যটি তার মৃত্যুর পর কত খ্রিস্টাব্দে? 1659 খ্রিস্টাব্দে সৈয়দ আলাওল সমাপ্ত করেন। এটা পরীক্ষা কিন্তু এসেছিল কমন। এখানে বলছি কত বছর পর? উত্তর হচ্ছে অপশন খ 21 বছর পর। অনেকে বলবেন যে ডক্টর সুকুমার সেন বলেছেন 20 বছর পর। দেখুন 20 বছর অপশনে থাকবে না বা 21 বছর থাকবে না, 20 বা 21-এর মধ্যে একটা অপশন থাকবে। 20 বছর কেন হবে না? সুকুমার সেন বলেছেন 20 বছর, সেটা একটা প্রায় কাছাকাছি, কিন্তু আমার মতে 20 বছর হবে না। কেন? কারণ 1638 খ্রিস্টাব্দে দৌলত কাজী মারা যায়, 1659 খ্রিস্টাব্দে সৈয়দ আলাওল সমাপ্ত করেন কাব্যটি। তাহলে 1659 থেকে 1638 বিয়োগ করুন, 21 বছর। শুধুমাত্র কে কি মন্তব্য করেছে সেই ভরসা থাকবেন না। 1659-এ কাব্যটি রচনা শেষ হয়, সৈয়দ আলাওল সমাপ্ত করেন, 1638-এ দৌলত কাজী মারা যায়। তাহলে 1659 মাইনাস 1638 কত? 21 বছর। তো ক্যালকুলেশনের ব্যাপার, আমি ওগুলোকে মন্তব্য ধরবো কেন?
হ্যাঁ, টোটো সুকুমার 20 বছর বয়সের কাছাকাছি বলেছেন, তাহলে 20 বা 21 বছর দুটো অপশানে থাকবে না, তাহলে ঝামেলা হবে। ঠিক আছে, 20 বছর সুকুমার সেনের মধ্যে, কিন্তু মোটামুটি বিয়োগ করলে 21 বছরই দাঁড়ায়। 1659 থেকে 1638 বিয়োগ করুন, 21 বছরই হবে। তাহলে দেখুন 40 নম্বর প্রশ্ন, কলকাতার ভাস্কর যন্ত্র থেকে মুদ্রিত এবং বর্ধমান রাজবাড়ি থেকে প্রকাশিত সাধক কমলাকান্ত ভট্টাচার্যকৃত শ্যামা সঙ্গীত সাল হচ্ছে 1857 খ্রিস্টাব্দ বা 22 ভাদ্র 1264 বঙ্গাব্দ নামক গীতিসমূহের সংকলন গ্রন্থে কমলাকান্ত ভট্টাচার্যের মোট কটি পদ আছে? ঠিক আছে, পদের সংখ্যা জানতে হবে। উত্তর হচ্ছে অপশন গ, 269টি। ঠিক আছে, দেখো মধ্যযুগের লাস্ট প্রশ্ন, তবে আপনারা স্কিপ করে যাবেন, কারণ এমএসসি সিলেবাস আছে, এখানে একটা প্রশ্ন মানে মধ্যযুগ থেকে ইসলামী সাহিত্য থেকে দেওয়া আছে, তো ইসলামী সাহিত্যটা আপনারা স্কিপ করে যাবেন, পড়বেন না। ঠিক আছে, যেহেতু পরীক্ষা আসবে, এটা এমএসসি সিলেবাস, এটা পড়ার দরকার নেই, এটা এসএসসি প্রশ্ন এখান থেকে পড়বে না। 11-12 পড়ে রাখতে পারেন, 11-12 কিন্তু প্রশ্ন আসতে পারে এখান থেকে। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে ছিলেন? অথবা বাংলা রোমান্টিক প্রণবাখ্যান ধারার প্রথম কবি কে ছিলেন? এটা পড়ে রাখতে পারেন, এমএসসিতে কাজে লাগবে, বা 11-12 পড়তে পারেন। সব পড়তে বলছি না, এই বইটাতে শর্ট প্রশ্ন কোটা আছে, 50 থেকে 50টা আছে। আমি তো পুরো ইসলামের সাথে পড়তে বলছি না, 50 থেকে 50টা মানে এমন কিছু ব্যাপার না। উত্তর হচ্ছে অপশন খ, শাহ মোহাম্মদ সগীর হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি, অথবা বাংলা রোমান্টিক পুনর্ব্যাখ্যান ধারার প্রথম কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। প্রাচীন মতো শেষ, এবার হচ্ছে 20টা হচ্ছে আধুনিক যুগ থেকে। ঠিক আছে, এটা কিন্তু পিএসসি পরীক্ষা এসেছিল, 46 নম্বর প্রশ্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি দুটি গ্রন্থ অর্থাৎ ভবাবতীর উত্তরামচরিত ও বাল্মীকি মুনির রামায়ণের উত্তরাকাণ্ড অবলম্বনে লেখেন? এটা কিন্তু পিএসসিতে এসেছিল একবার। উত্তর হচ্ছে অপশন গ, সীতার বনবাস। এই গ্রন্থটি তিনি দুটি গ্রন্থ ভবাবতীর উত্তরামচরিত আর বাল্মীকি মুনির রামায়ণের উত্তরাকাণ্ড অবলম্বনে রচনা করেন। তাহলে 47 প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য সাল হচ্ছে 1861। এই কাব্যটি কটি স্বর্গে বিভক্ত? উত্তর হলো অপশন খ, 9টি। ওকে, মহাকাব্য হতে হলে মোটামুটি 9টি স্বর্গ হতে হয় সর্বনিম্ন। তথ্য দেখুন, এই কাব্যের প্রথম স্বর্গ হচ্ছে অভিষেক, সবাই জানেন, এবং শেষ স্বর্গ সংস্ক্রিয়া। পিএসসি পরীক্ষা 3বার এসেছিল যে এই কাব্যের শেষ স্বর্গের নাম কি, সেটা হচ্ছে সংস্ক্রিয়া। প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক, আর শেষ স্বর্গের নাম কি, সংস্ক্রিয়া। তো এর পাশে তথ্যগুলো দেওয়া আছে, সেগুলো ততটাই ইম্পর্টেন্ট যতটা কিন্তু প্রশ্নটা ইম্পর্টেন্ট। 48 প্রশ্ন দেখুন, মারাত্মক ইম্পর্টেন্ট। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ 1860 নাটকটিকে মার্কিন লেখিকা, শুধু আমরা স্টো বলি, পুরো নাম হচ্ছে হ্যারিয়েট বিচার স্টোর, আঙ্কেল স্টমস কেবিন বলি, কিন্তু পুরো নাম হচ্ছে আঙ্কেল স্টমস কেবিন অর লাইফ অ্যামাং দ্য লোলি। প্রথম দ্বিতীয় খণ্ডের প্রকাশকাল হচ্ছে 20 মার্চ 1852। গ্রন্থের সঙ্গে কে তুলনা করেছেন? সংক্ষেপে আমরা বলি যে দীনবন্ধু মিত্রের নীলদমন নাটকটিকে মার্কিন লেখিকা স্টোর্স আঙ্কেল টমস কেবিনের সঙ্গে কে তুলনা করেছেন? শর্টকাট প্রশ্ন এটা। উত্তর হচ্ছে অপশন ক, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে দেখুন 49 নম্বর প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীর কোন কাব্যগ্রন্থটিকে সারদামঙ্গল 1879 শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থের পরিশিষ্ট হিসেবে গ্রহণ করা যেতে পারে? সবাই জানেন আপনারা, উত্তর হচ্ছে অপশন ঘ, সাধের আসন কাব্যগ্রন্থটিকে। 55 প্রশ্ন, যেটা সবাই ঝামেলা করেন, অনেকেই ঝামেলা করেন, কিন্তু যারা চালাক ব্যক্তি তারা ঝামেলা করেন না। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, বিষবৃক্ষ, জুন 1873। এবার অনেকে ঝগড়া করতে আসবে রজনী। রজনীর, হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায়ের বইতে আছে, ডক্টর অশোক কুমার মিশ্রের সাহিত্যের উদ্ধৃতিতে আছে যে রজনীর অন্ধ ফুলওয়ালি নিদয়ার চরিত্রে কিন্তু তোমার মনস্তত্ত্বের প্রভাব পড়েছে। কিন্তু বিষবৃক্ষের তো ত্রিকোণ প্রেমের কাহিনীতে মনস্তত্ত্বের প্রভাব পড়েছে। বিষবৃক্ষের সাল কত? 1873 জুন মাস। রজনীর সাল কত? 1877। তাহলে বিষবৃক্ষ 4 বছর আগে প্রকাশিত, বিষবৃক্ষ 4 বছর আগে প্রকাশিত, তাহলে কি করে রজনী হবে? আপনাদের কেন ঝামেলা করছে? রজনী 1877 হবে না, পার্থ চট্টোপাধ্যায় অশোক কুমার মিশ্রের বইতে ভুল আছে। সেখানে বলছে রজনীতে তোমার অন্ধ ফুলওয়ালা নিদয়া চরিত্রে পড়েছে, ছায়াপাত পড়েছে মনস্তত্ত্বের। তো সেটা যে প্রথম মনস্তত্ত্বের উপন্যাস সেটা কিন্তু নয়, এটা কিন্তু ভুল আছে বইতে। বাংলাদেশের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস বিষবৃক্ষ, বিষবৃক্ষ 1873, রজনী 1877, তাই 4 বছর আগে প্রকাশিত হয়েছে বিষবৃক্ষ। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর চোখের বালি উপন্যাসে বিষবৃক্ষের বলেছেন যে প্রভাব পড়েছে। ঠিক আছে, তাহলে কি করে রজনী হবে? রজনী হবে না, বাংলাদেশের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস বিষবৃক্ষ, কেউ ঝামেলা করতে আসবেন না। তথ্য দেখুন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটা? বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস বিষবৃক্ষ 1873, আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি
সাল দেখুন 1903 খ্রিস্টাব্দ বা 1309 বঙ্গাব্দ। ওকে, সার্থক হলে চোখের বালি হবে। 11 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের প্রথম প্রকাশিত সামাজিক নাটক কোনটি? ওকে, উত্তর হচ্ছে অপশন ক, প্রফুল্ল। প্রফুল্ল হচ্ছে তার প্রথম প্রকাশিত সামাজিক নাটক। 52 নম্বর প্রশ্ন, স্কিপ করে যাবে, একটা এমএসসি প্রশ্ন। মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক প্রবন্ধ কোনটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু আমরা স্কিপ করে দিতে পারেন, পড়তেও পারেন। উত্তর হচ্ছে অপশন ক, আমার জীবনী। তার আত্মজীবনী প্রবন্ধ গ্রন্থের নাম কি? আমার জীবনী। তা দেখুন 53 নম্বর প্রশ্ন, যেটা এমএসসি পরীক্ষায়, সরি এসএলএসটি 2016 পরীক্ষায় কমন এসেছিল। রবীন্দ্র ঠাকুরের তিন সঙ্গী, সাল হচ্ছে 1940, এই গল্পগ্রন্থের তৃতীয় বা শেষ গল্প কোনটি? আগে বলি, তিন সঙ্গী গল্পগ্রন্থ 3টা গল্প আছে, সাল হচ্ছে 1940 বা 1347 বঙ্গাব্দ। এই গল্পগ্রন্থ 3টা গল্প আছে। প্রথম গল্প রবিবার, দ্বিতীয় গল্প শেষ কথা, তৃতীয় গল্প ল্যাবরেটরি। তাহলে কি? প্রথম গল্প রবিবার, দ্বিতীয় গল্প শেষ কথা, তৃতীয় গল্প ল্যাবরেটরি। তো তৃতীয় বা শেষ গল্প জানতে চাইছে, তৃতীয় বা শেষ গল্প কি হবে? উত্তর হবে অপশন গ, ল্যাবরেটরি তার তৃতীয় বা শেষ গল্প। এটা 2016 সালে এসএলএসটি পরীক্ষা এসেছিল। তা দেখুন 54 প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের গদ্যগ্রন্থে রচিত প্রথম ও সার্থক কাব্যগ্রন্থ কোনটি? মানে এত ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কি করে বোঝাবো? উত্তর হচ্ছে অপশন ক, পুনশ্চ। পুনশ্চ হচ্ছে গদ্যগ্রন্থে রচিত প্রথম ও সার্থক কাব্যগ্রন্থ। 55 প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক কোনটি? দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক হচ্ছে অপশন ঘ, শাহজাহান। সাল হচ্ছে 1909 খ্রিস্টাব্দ বা 1316 বঙ্গাব্দ। এই নাটকটি তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেন। তার শাহজাহানের সাল কত? 1909। এই নাটকটি তিনি কাকে উৎসর্গ করেন? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে উৎসর্গ করেন। এটি তার শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক। তথ্য দেখুন, এটা মনে রাখবেন, তার দেশপ্রীতির চরমবাণী, কিসের শোক করিস ভাই, আবার তোরা মানুষ হ, গিয়াছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ হ, এটি মেবার পতন নাটকের এই পংক্তিগুলিতে ফুটে উঠেছে। তার দেশপ্রীতির চরমবাণী কিসে ফুটে উঠেছে? কিসের শোক করিস ভাই, আবার তোরা মানুষ হ, গিয়াছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ হ, এই মেবার পতন, এই উক্তিটি কোথায় আছে? মেবার পতন নাটকে। তাহলে মেবার পতন 1908, এই নাটকের এই পংক্তিগুলিতে তার দেশপ্রীতির চরমবাণী ফুটে উঠেছে। ঠিক আছে, মেবার পতনের প্রকাশকাল কত? মেবার পতনের প্রকাশ করেছে 1908 খ্রিস্টাব্দ। দেখুন তথ্য যতটা ইম্পর্টেন্ট, প্রশ্ন ততটা ইম্পর্টেন্ট। 56 প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, বীরবলের হালখাতা, যেটি প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনামে লেখেন। হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধগ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা, যেটি প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনামে লেখেন। তাদের 57 প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হওয়া মাত্রই ব্রিটিশ সরকার এই উপন্যাসটিকে নিষিদ্ধ ঘোষণা করেন? এটা তার রাজনৈতিক উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি মাত্র রাজনৈতিক উপন্যাস লিখেছিলেন, সেটা হচ্ছে কি? উত্তর হচ্ছে অপশন গ, পথের দাবি। 18 প্রশ্ন, একটা তো পুরস্কার রাখতেই হয়, যেহেতু পড়েছিল পরীক্ষায়। রাজশেখর বসু কোন গল্পগ্রন্থের জন্য 1955 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন? 1955 খ্রিস্টাব্দে। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন গ, কৃষ্ণকলি ইত্যাদি গল্প। মনে রাখবেন, তিনি 1955 খ্রিস্টাব্দে কৃষ্ণকলি ইত্যাদি গল্প নামক গল্প সংকলন গ্রন্থ বা গল্পগ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। আর তিনি আনন্দী বা ইত্যাদি গল্প নামক গল্পগ্রন্থ বা গল্প সংকলন গ্রন্থের জন্য ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। তিনি কিন্তু কোনো উপন্যাস রচনা করেননি। তারপর দেখুন 59 নম্বর প্রশ্ন, এটা আপনারা স্কিপ করে দিতে পারেন, এমএসসির প্রশ্ন। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা বা বাংলা সাহিত্যে নারী জাগরণের অগ্রদূত হিসাবে কে বিশেষ পরিচিত? এটা কিন্তু পড়ে রাখবেন, কারণ এমএসসির প্রশ্ন হলো এটা কিন্তু আসতে পারে। কেন? কারণ আপনারা কিন্তু বেগম রোকেয়ার একটা প্রবন্ধ পড়েছেন। হ্যাঁ, হিমালয় প্রবন্ধ, বেগম রোকেয়ার একটা প্রবন্ধ পড়ছেন, তো সেটা থেকেও এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা স্কিপ করবেন না, এমএসসির প্রশ্ন হতে পারে, এটা স্কিপ করবেন না। পাঠ্য বইয়ের অন্তর্গত বেগম রোকেয়া। ঠিক আছে, এটা আসতেই পারে। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা বা বাংলা সাহিত্যের নারী জাগরণের অগ্রদূত হিসাবে কে বিশেষ পরিচিত? উত্তর হচ্ছে অপশন ক, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তা দেখুন 60 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটি ভাগলপুরে থাকাকালীন লেখেন? খুব ইম্পর্টেন্ট। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসটি ভাগলপুরে থাকাকালীন লেখেন?
উত্তর হচ্ছে অপশন ক, পথের পাঁচালী, 1929 খ্রিস্টাব্দ বা 1336 বঙ্গাব্দ। তারপর দেখুন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বা নির্জনতম কবি বলে কে অভিহিত করেছেন? প্রথমেই বলি যে নির্জনতার কবি বা নির্জনতম কবি কাকে বলা হয়? জীবনানন্দ দাশকে বলা হয়। তাকে নির্জনতার কবি বা নির্জনতম কবি বলে কে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, বুদ্ধদেব বসু। এর বাইরে কি প্রশ্ন আসতে পারে? মানে প্রত্যেকের সেট মনে হচ্ছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন মনে হচ্ছে ইম্পর্টেন্ট, এই বইটার প্রত্যেকটা প্রশ্ন মনে হবে ইম্পর্টেন্ট আমাদের। 62 প্রশ্ন, সর্বহারা কাব্যগ্রন্থের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, তো কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন খ, 10টি। অনেকে 11টি বলবেন, সেটা কিন্তু ভুল, 11টি হবে না। সর্বহারা কাব্যগ্রন্থের কবিতার সংখ্যা হচ্ছে 10টি, অপশন খ। 63 প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, এক তো অনুবাদ থাকবেই, 1936 প্রকাশকাল। এই উপন্যাসটি 1948 খ্রিস্টাব্দে দ্য বোটম্যান অব দ্য পদ্মা নামে কে ইংরেজি ভাষায় অনুবাদ করেন? মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি 1936 উপন্যাসটিকে 1948 খ্রিস্টাব্দে দ্য বোটম্যান অব দ্য পদ্মা নামে অনুবাদ করেন অপশন খ, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাহলে দেখুন 64 প্রশ্ন, 1991 খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থের জন্য সুভাষ মুখোপাধ্যায় ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? তিনি 51 বছর পরে, কাব্যগ্রন্থ প্রকাশের 51 বছর পরে এই পুরস্কারটা লাভ করেন। 1991 খ্রিস্টাব্দে ভারত সরকার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। এটা সবাই পারবেন। উত্তর হচ্ছে অপশন ক, পদাতিক, যা সাল হচ্ছে 1940 খ্রিস্টাব্দ বা 1346 বঙ্গাব্দ। 1940, তার 51 বছর পর, প্রকাশের 51 বছর পর তিনি এই জ্ঞানপীঠ পুরস্কারটি লাভ করেন। তাহলে দেখুন 65 প্রশ্ন, কিশোর ও প্রাপ্তবয়স্কদের দাবি মেটাতে গোয়েন্দা কর্নেল চরিত্রটি কে সৃষ্টি করেন? এটা আপনারা স্কিপ করে যেতে পারেন, বা বিভিন্ন কুইজের পরীক্ষাটা, মানে কুইজে এইসব প্রশ্ন আসে, তাই নাও করতে পারে, এটা এমএসসির প্রশ্ন। ঠিক আছে, কিশোর ও প্রাপ্তবয়স্কদের দাবি মেটাতে গোয়েন্দা কর্নেল চরিত্রটি সৃষ্টি করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, সৈয়দ মুস্তাফা সিরাজ। আচ্ছা, আধুনিক যুগ 20টা শেষ, এবার আসছি টেক্সট থেকে 18টা প্রশ্ন, নবম থেকে 9টা, দশম থেকে 9টা। এখানে সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, প্রফেসর শঙ্কুর ডায়েরি, কোনি সমস্ত ইনক্লুড আছে। 66 প্রশ্ন দেখুন, টেক্সট শুরু, যে কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? উত্তর হচ্ছে অপশন গ, 35 বছর। তারপর দেখুন 67 প্রশ্ন, ইহার সৌন্দর্য বর্ণনাতীত, লেখিকার কাছে যার সৌন্দর্য বর্ণনাতীত সেটি হলো? উত্তর হচ্ছে অপশন ঘ, জলপ্রপাত বা ঝর্ণা। এবার বুঝতে পারছেন আমি কোন বই থেকে পড়াতাম? আমি এই বই থেকেই পড়াতাম। তাহলে দেখুন 68 প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে, বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছে? উত্তর হচ্ছে অপশন ঘ, তটের কাছে। তারপর দেখুন 69 প্রশ্ন, পল্লীকবি জসীমউদ্দিনের ব্যথার বাঁশি কবিতাটির মূল কাব্যগ্রন্থ হলো? একটা তো উৎস থাকবে, আর এটা কিন্তু এমএসসি পরীক্ষায় এসেছিল। জসীমউদ্দিনের ব্যথার বাঁশি কবিতাটির মূল কাব্যগ্রন্থ হলো? উত্তর হচ্ছে অপশন খ, নকশিকাতার মাঠ। প্রকাশকাল কত? 1929 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 70 প্রশ্ন, এটাও এসেছিল এমএসসি পরীক্ষায়, রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল? সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন ক, মায়েসে। হ্যাঁ, হুগলির মায়েসে। মায়েস কোন জেলা অবস্থিত? হুগলিতে। তাহলে দেখুন 71 প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ভৃত্য বা চাকরের নাম কি? এটা বাংলা সাহিত্যের সমস্ত সবাই জানেন এটা। ঠিক আছে, তার ভৃত্য বা চাকরের নাম? উত্তর হচ্ছে অপশন ক, প্রহ্লাদ, আর তার বিড়ালের নাম হচ্ছে নিউটন। তারপর দেখুন 72 প্রশ্ন, প্রফেসর শঙ্কু পাখি পড়ানো যন্ত্রটির নাম কি রেখেছিলেন? পাখি পড়ানো যন্ত্রটির নাম রেখেছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, অর্নিথন। ঠিক আছে, দেখুন নবম দশম শ্রেণীতে 18টা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন সাহিত্য সঞ্চয়ন দুটোতেই আছে, 5 + 10। নবমে 2টো প্রশ্ন সাহিত্য সম্ভার, দশমে 2টো প্রশ্ন সাহিত্য সম্ভার, 2 × 2 = 14। সাহিত্য সম্ভার 2টো করে, 2 × 2 = 4, মানে 14। আর প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে 2টো, নবম শ্রেণী থেকে, দশম শ্রেণী থেকে কোনি থেকে 2টো, 2 × 2 = 4, মানে 14 × 2 = 18, 14 × 4 = 18, এইভাবে আছে। ঠিক আছে, তাতে 73 প্রশ্ন, বইটার নাম কিন্তু বাংলা অল ইন ওয়ান, কেউ কপি করার চেষ্টা করবেন না, নিজের নামে চালাবেন না, ছাত্রদেরকে বিক্রি করবেন না নোট। বইটা কিনে নিন, মানে কলেজ থেকে নিলে 480, কুরিয়ার নিলে 72, 552। ঠিক আছে, বই ছবিটা দেখে নিন, এই বইটা কিনে নেবেন, বাংলা অল ইন ওয়ান, সৌম্যদীপ মাঝি, সাইজুল মন্ডল, সপ্তদিবস। ব্যাকরণ থেকে 1550 প্লাস এমসিকিউ, মোট 4700 প্লাস এমসিকিউ, ব্যাকরণ, সাহিত্য, ইতিহাস, পাঠ্য, অনুবাদ অনুষঙ্গ,
বিগত বছরের প্রশ্নোত্তর সমূহ, এছাড়া বঙ্গানুবাদ আছে, এসএলএসটি এবং এমএসসি সিলেবাসকে কেন্দ্র করে রচিত। ঠিক আছে, এর বাইরে আর কি আসতে পারে দেখবেন। এটা অলরেডি শ্রেষ্ঠতম পেয়ে গেছে, বাজারে শ্রেষ্ঠ প্র্যাকটিস, বিভিন্ন শিক্ষক শিক্ষিকা কিন্তু রিভিউ দিয়েছেন। তাহলে দেখুন 73 প্রশ্ন, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, এখানে মা বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হচ্ছে অপশন গ, বঙ্গভূমিকে। তাহলে দেখুন 74 নম্বর প্রশ্ন, পোস্টমাস্টার গল্পে রতনের বয়স কত ছিল? এটা বিপিএসসি তো আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ, 12-13। পোস্টমাস্টার গল্পে রতনের বয়স ছিল কত? 12-13। হ্যাঁ, রতন কোন গল্পের চরিত্র? রবীন্দ্র ঠাকুরের পোস্টমাস্টার। ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে। তাহলে দেখুন 75 নম্বর প্রশ্ন, উমাচরণ মাস্টার তার লেখা বই গল্প কতককে দিয়েছিলেন কত আনা পয়সার বিনিময়ে? এটা কিন্তু অনেকে সাদানা বলে, আমি কিন্তু হিসাব করে দেখলাম কখনো সাদানা হবে না। এমনকি ডক্টর অমল কুমার পালের বইতেও কিন্তু অপশন ঘ, 9 আনা আছে। এটা হয়তো অনেকে ইউটিউবে কমেন্ট করতে চলে আসবেন, আমি জানি, এই জন্য প্রশ্নগুলো দিতে চাইতাম না। অনেকে ইউটিউবে ভুলভাল কমেন্ট করে, অনেকে সাদানা বলতে আসে। আমি প্রমাণ সাপেক্ষ বুঝিয়ে দেবো, এটা 9 আনা হবে। ডক্টর অমল কুমার পালের কিন্তু সহায়িকা বইতে, বাংলা শিক্ষক বইতে কিন্তু 9 আনাই আছে। 9 আনাই এটা অ্যান্সার হবে, সাদানা কিন্তু হবে না। তাই এটাকে ইউটিউবে কমেন্ট করবেন না, ঠিক আছে। 76 প্রশ্ন, এটা এমএসসি পরীক্ষায় এসেছিল, পরশমণি পদটি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক পদ? ঠিক আছে, পরশমণি যেটা তোমাদের আছে, এই পদটি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক পদ? উত্তর হচ্ছে অপশন খ, 42 সংখ্যক পদ। তাহলে দেখুন 77 নম্বর প্রশ্ন, 77 নম্বর প্রশ্ন দেখুন, আমি জানিলাম না আমাদের অপরাধ উদ্ধৃতির বক্তাকে। উত্তর হচ্ছে অপশন গ, ওয়ার্স। আমি জানিলাম না আমাদের অপরাধ উদ্ধৃতিটির বক্তা হলেন ওয়ার্স। তাহলে দেখুন 78 নম্বর প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে, উদ্ধৃতিটির বক্তাকে। উত্তর হচ্ছে অপশন ক, জগদীশবাবু। দুটো তো বক্তা দিতেই হবে না, তো দয়ার সাগর পরকে সেজে দিই নে নিজে খাইনে, উদ্ধৃতির বক্তা হলেন অপশন ক, জগদীশবাবু। তাহলে দেখুন 79 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরের কবিতায় সমুদ্র নিপতি সুতাকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, সিন্ধু তীরের কবিতা যেটা সৈয়দ আলাওলের লেখা, সমুদ্র নিপতি সুতাকে। উত্তর হচ্ছে অপশন খ, পদ্মা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। তারপর দেখুন 80 নম্বর প্রশ্ন, দুটো কিন্তু বই থেকে দেওয়া আছে, কনির পিতা কি কারণে মারা গিয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, টিবি রোগে। এটা মনে এমএসসি পরীক্ষা এসেছিল, কনির পিতা হচ্ছে টিবি রোগে মারা গিয়েছিলেন। আর 81 নম্বর প্রশ্ন, তো আগের 2016 সালে এসএসটি তো এসেছিল, 23 সালে এমএসসিতে এসেছিল। ঠিক আছে, তো সবাই জানেন এটা। কীর্তি সিংহের স্ত্রীর নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, লীলাবতী। এটা যে প্রথম কনি পড়া শুরু করেছে সেও জানে যে কীর্তি সিংহের স্ত্রীর নাম হচ্ছে লীলাবতী। তাহলে দেখুন 82 নম্বর প্রশ্ন, ধু 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 নৌবোধ বাজে, আলোচ্য অংশে নৌবোধ হলো কি? উত্তর হচ্ছে অপশন ঘ, উৎসব সূচক বাদ্য। নৌবোধ হচ্ছে উৎসব সূচক বাদ্য, অপশন ঘ অ্যান্সার হবে। তারপর দেখুন 83 নম্বর প্রশ্ন, তোমরা সকলেই দেখিয়াছো এখানে কার কথা বলা আছে? এগুলো তো সাহিত্য সম্ভারের প্রশ্ন। হ্যাঁ, উত্তর হচ্ছে অপশন ঘ, গগনপটো। তোমরা সকলে দেখিয়াছো কার কথা বলা আছে? গগনপটো। তো এটা হচ্ছে টেক্সট শেষ 18টা। এবার 6টা হচ্ছে অনুবাদন সংঘ, লাস্ট হচ্ছে বঙ্গানুবাদ। 84 প্রশ্ন দেখুন, এটা কমন এসেছিল, যদি আমরা সব চরিত্র দিয়েছি, এটা এমএসসি পরীক্ষায় দুটো কমন এসেছিল। ঠিক আছে, তো এমএসসি পরীক্ষায় এসেছিল রোহসন আর বসন্ত সেনা। তো আমি এখানে 4টা একসঙ্গে দিয়ে দিয়েছি চরিত্র। চারুদত্ত রোহসন, যে চারুদত্তের পুত্র ছিলেন, বসন্ত সেনা মদনিকা, যে বসন্ত সেনার দাসী ছিলেন। এই প্রমুখ চরিত্রগুলি উল্লেখ কার কোন সংস্কৃত নাটকে পাওয়া যায়? উত্তর হচ্ছে সবাই জানো অপশন ঘ, রাজা শূদ্রকের মৃচ্ছকল্পিকম নামক সংস্কৃত নাটকে পাওয়া যায়। তাহলে দেখুন 85 নম্বর প্রশ্ন, কবি ভানুভক্ত আচার্য রামায়ণ মহাকাব্যকে সংস্কৃত ভাষা থেকে কোন ভাষায় অনুবাদ করেছিলেন? এটাও সবাই জানেন, এগুলো মনে হয় এসছিল বিভিন্ন পরীক্ষায়, এমএসসিতে মনে হয় এসছিল। উত্তর হচ্ছে অপশন খ, নেপালি ভাষায়। বাংলা ভাষা থেকে তিনি রামায়ণ মহাকাব্যকে নেপালি ভাষায়, মানে সংস্কৃত ভাষা থেকে তিনি রামায়ণ মহাকাব্যকে নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন। তাহলে ভানুভক্ত আচার্য কোন ভাষার কবি ছিলেন? নেপালি ভাষার কবি ছিলেন। ঠিক আছে, এই সেটটা হচ্ছে পুরো এমএসসি পরীক্ষায় এসেছিল। শুধু এগুলো একত্রিত করেছে, এগুলো মানে বিচ্ছিন্ন ছিল, পুরো পরীক্ষাই বানানো, কিন্তু এগুলো সব কিছু কিছু প্রশ্নকে আমি এখানে একত্রিত করেছি। হয়তো হুবহু লাগেনি, ধরো একটা সেটে লেগেছে, অন্য সেটে লেগেছে 30 নম্বর সেটে লেগেছে, 40 নম্বর সেটে লেগেছে, তো
তো বিভিন্ন সেটে লেগেছে এই প্রশ্নগুলো, একটা সেটে লাগেনি, আমি সেগুলোকে একত্রিত করেছি, একটা সেটে করেছি, ঠিক আছে। তাহলে দেখো 86 নম্বর প্রশ্ন, গোদান 1936, এটা সবাই জানেন উপন্যাসটি রচয়িতা কে ছিলেন, অথবা গোদান 1936 উপন্যাসটি কোন সাহিত্যিকের লেখা শ্রেষ্ঠ উপন্যাস, রচয়িতা কে ছিলেন বা এটি কার লেখা শ্রেষ্ঠ উপন্যাস, হ্যাঁ গোদান 1936। এটা তো 2016 সালে এসএসসিতে এসেছিল, এমএসসি পরীক্ষা তো এসেছিল 2023 সালে। উত্তর হচ্ছে অপশন ক মুন্সি প্রেমচন্দ বা মুন্সি প্রেমচাঁদ। 27 নম্বরটা দেখুন, এটা একসঙ্গে অনেক নাটক এসেছিল, শুধু কোরিওলেনাস নয়, আমি একসঙ্গে ওখানে 10টা নাটকের নাম লিখে রেখেছিলাম অন্য একটা সেটে, তার মধ্যে একটা এসছে, তো আমি এটাকে একটা আলাদা করে দিয়েছি। এটা কিন্তু হুবহু কমন আসেনি, আমি 10টা নাটকের নাম দিয়েছিলাম, তার মধ্যে কমন এসেছিল গ্রন্থমঞ্চি থেকে, তো আমি এখানে জাস্ট একটা নাটক এডিস করে দিয়েছি, হ্যাঁ মানে বইতে এডিশন করে দিয়েছি, ঠিক আছে। একটা নাটক প্লাস আমি 10টা নাটকের নাম লিখে রেখেছিলাম, এখানে যেগুলো এমএসসি পরীক্ষা এসেছে পৃথক করে দিয়েছি। তো 7 নম্বর প্রশ্ন দেখুন, 7 নম্বর প্রশ্ন, কোরিওলেনাস রচনাকাল হচ্ছে 1603 নামক ঐতিহাসিক নাটকটি রচয়িতাকে, কোরিওলেনাস কোন শ্রেণীর নাটক, কোরিওলেনাস হচ্ছে ঐতিহাসিক নাটক, তো এই ঐতিহাসিক নাটকটির রচয়িতা কে ছিলেন, রচনাকাল হচ্ছে 1603 খ্রিস্টাব্দ। উত্তর হচ্ছে সবাই জানেন অপশন ক উইলিয়াম শেক্সপিয়র। তারপর দেখুন 88 নম্বর প্রশ্ন, গিদ্দ মুপাসা কোন দেশের সাহিত্যিক ছিলেন, একটা কথা বলি, বিশেষ করে অনুবাদ অনুষঙ্গ, আন্তর্জাতিক সাহিত্য হচ্ছে কোন দেশের সাহিত্যিক সেটা তো অবশ্যই পড়বে পরীক্ষায়, তাছাড়া যেটা ভারতীয় সাহিত্য তারা হচ্ছে কোন ভাষার কবি বা সাহিত্যিক সেটাও কিন্তু পড়বে, তাই এগুলোর মধ্যে একটা প্রশ্ন কিন্তু কমন আসবেই আসবে, আপনারা ভালো করে পড়বেন। তাহলে 88 নম্বর প্রশ্ন দেখুন, গিদ্দ মুপাসা কোন দেশের সাহিত্যিক ছিলেন, উত্তর হচ্ছে অপশন ক ফ্রান্সের, হ্যাঁ তিনি ফ্রান্সের সাহিত্যিক ছিলেন। তথ্য দেখুন, তার সম্পূর্ণ নাম আরি রেনি আলবেয়ার গিদ্দ মুপাসা, আমরা গিদ্দ মুপাসা বলি, সম্পূর্ণ নাম হচ্ছে আরি রেনি আলবেয়ার গিদ্দ মুপাসা। তো পাশে তথ্য লেখা আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আমার 89 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু 4টা অপশন সহ কমন এসেছিল, আমি প্রমাণ দিয়েছিলাম ফেসবুকে 2023 সালেই প্রমাণ দিয়েছিলাম, আমার এই একমাত্র একটা প্রশ্ন 89 নম্বরটা যেটা আমার অপশন সহ কমন এসেছিল, ঠিক আছে, ফেসবুকে এখনো দেওয়া আছে, দেখতে পারেন, অপশন সহ একটাই প্রশ্ন কমন এসেছিল, 4টা অপশন কমন এসেছিল। নিচের কোন রচনাটি টি.এস. এলিয়টের কাব্যনাট্য রচনার প্রয়াস হিসেবে চিহ্নিত, মানে তার কোন রচনাটি টি.এস. এলিয়টের কাব্যনাট্য রচনার প্রথম প্রয়াস হিসেবে চিহ্নিত, ঠিক আছে। যদিও পরীক্ষায় 4টা ইংলিশে অপশন ছিল, আমারগুলো বাংলা অপশনে, কিন্তু 4টা অপশনই কমন এসেছিল এই প্রশ্নে। তো উত্তর হচ্ছে অপশন ক সুইনি অ্যাগনিস্টেস 1932, এটা অনেকে দি রক 1934 বলে, সেটা কিন্তু ভুল, এটা অপশন ক হবে যে টি.এস. এলিয়টের কাব্যনাট্য রচনার প্রয়াস হিসেবে চিহ্নিত, অপশন ক সুইনি অ্যাগনিস্টেস, সাল হচ্ছে 1932, ঠিক আছে, সালটা মনে রাখবেন 1932। তবে দেখুন 90 নম্বর প্রশ্ন, অনুবাদ প্রসঙ্গ শেষ, এবার লাস্ট প্রশ্ন বঙ্গানুবাদ, সেটা অনেক প্র্যাকটিস সেটা দেয় না, শুধু এসএসসিতে আসে না কিন্তু পড়ে রাখতে হবে, কারণ বঙ্গানুবাদ কিন্তু তোমাদের সিলেবাসে আছে। অনেক গেল এটা কি আমাদের সিলেবাসে আছে, হ্যাঁ তোমাদেরই সিলেবাসে আছে 9 10-এ, তাই বঙ্গানুবাদটা কিছুই পড়ে রাখতে হবে। দেখুন 90 নম্বর প্রশ্ন দেখুন, পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ এই প্রবাদটির যথার্থ বাংলা রূপ হলো কোনটি, উত্তর হচ্ছে অপশন ক বজ্র আটুনি ফসকাগেরো, পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ প্রবাদটি যথার্থ বাংলা রূপ হলো অপশন গ বজ্র আটুনি ফসকাগেরো। এই হচ্ছে 90টা প্রশ্ন। অনেকে হয়তো বলবেন যে আপনাদের বইয়ে কি উত্তর দেওয়া আছে, অবশ্যই উত্তর দেওয়া আছে, দেখুন এই 90টা আমাদের বই 90 নম্বরের 50টা সেট দেওয়া আছে, প্রতিটা সেটের পিছনে এইভাবে উত্তরমালা দেওয়া আছে, বাংলা সাহিত্যের একমাত্র অথেন্টিক প্র্যাকটিস সেট, 99% কিন্তু অথেন্টিক, 1% এদিক ওদিক হতে পারে। বাংলা সাহিত্যে এই মুহূর্তে যতটুকু বই বেরিয়েছে সমস্ত ভুলে ভরা, প্রতিটা পেজে হয়তো একটা করে মিস্টেক আছে, কারণ ছোটো করতে নেই কিন্তু প্রতিটা পেজে মিস্টেক আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমরা যেহেতু একবার এডিশন হয়ে গেছে তাই কয়েকটা 10-12টা মিস্টেক ছিল, সেগুলো আমরা ঠিক করে দিয়েছি, তাই 99% অথেন্টিক বলতে পারিনি বইটা, একটা দুটো এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। তো প্রত্যেকটা অনেকে জিজ্ঞাসা ছিল মনে যে পিছনে কি অ্যান্সার দেওয়া থাকবে, হ্যাঁ আমাদের ওই 90 নম্বরের যে 50টা সেট ছিল প্রত্যেকটা পিছনে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, মানে 50 সেটের 50টা পিছনে অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। তো মোট 4,500 প্রশ্ন প্লাস 150টা, মানে 4,650 থেকে 4,700টা এমসিকিউ এই বই দেওয়া আছে। এটা এসএলএসটি আর এমএসসি পরীক্ষার সিলেবাসে কেন্দ্র করে রচিত, ঠিক আছে। তো যারা এই বইটি কিনতে চান তারা আমার 8768830230 নাম্বার যোগাযোগ করে নেবেন, যারা অনলাইন ক্লাস করতে চান 8768830230 নাম্বার যোগাযোগ করবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।